नमस्कार प्रिय छात्र छात्रीरा, वेलकम टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो टपार। आजकेर क्लासेर जे विषय बस्तु सेटी होच्छे अभियोजन बा अ্যাডাপ্টেশন। तो प्रथमेई किछु उदाहरण दिए ব্যাপারটিকে एकटू स्पष्ट करा जाक। जखन आमरा बा तोमरा प्रथम दिन स्कूले एसेছিলে की रकम मने हयेछिल? एकदम प्राइमारि स्कूलेर कथा भाबो, जेदिन प्रथम दिन तोमार बाबा बा मा बा बाड़ीर कोनो लोक तोमाके प्राइमारि स्कूले बा प्राथमिक विद्यालये तोमाके दिये एसेछिलो, तोमार अनुभूतिटा केमन हयेछिल? अवश्यई भालो हयनि। হয়তো জোর করে বাবা মা তোমাকে দিয়ে গেছে, তুমি কাঁদতে লেগেছো, তখন না কোনো বন্ধু ছিল, না কোনো স্যারদের কি তোমার চেনা ছিল, একটা ভয় ভয় ব্যাপার থাকতো। তার ফলে কি হতো, তোমরা অতিশয় কান্নাকাটি করতে, বা তোমরা কেন সবাই করে এটা। কিন্তু তারপরে ধীরে ধীরে যত সময় যায় ততই যেন স্কুলটাই বা স্কুল জীবনটাই একটা প্রিয়তম জায়গা বা প্রিয়তম স্থান হয়ে রয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে যেদিন প্রথম দিন আমরা ওই পরিস্থিতিতে যাই, সেই পরিস্থিতিটা যেহেতু আমাদের কাছে অজানা থাকে, সেই জন্য আমরা ওই স্কুলের ওই দিনটাকে খুব ভয়ে ভয়ে কাটাই। কিন্তু যত দিন যায় ধীরে ধীরে আমরা ওই পরিস্থিতিটাকে কীরকম যেন একটা খাপ খাইয়ে নিই, এবং এই যে খাপ খাইয়ে নিচ্ছি, দিস ইজ অ্যাডাপ্টেশন। অর্থাৎ কোনো একটা জীব তার পরিবেশের মধ্যে বা তার পারিপার্শ্বিক পরিবেশে বা কোনো নির্দিষ্ট পরিবেশে তার জীবন রক্ষা বা তার অস্তিত্ব রক্ষা এবং জনন সম্পাদনের জন্য তার মধ্যে আচরণের যে পরিবর্তনগুলো ঘটে। অর্থাৎ তুমি যে প্রথম দিন স্কুলে গেছিলে সেই দিন কিন্তু কাঁদছিলে, কিন্তু তারপরে তুমি আর কোনো দিন কাঁদোনি। কেন? তার কারণ তুমি ওই স্কুলের ওই এনভায়রনমেন্ট বা স্কুলের ওই পরিস্থিতিটাতে তুমি নিজেকে এমনভাবে খাপ খাইয়ে নিয়েছিলে যে ওটাই তোমার কাছে প্রিয় হয়ে গেছিল, এবং এটা অজান্তেই হয় যে তুমি খাপ খাইয়ে নিচ্ছি, এরকম ব্যাপারটা থাকে না। তার মানে কোনো একটা জীব কোনো নির্দিষ্ট পরিবেশে তার জীবন রক্ষা বা তার অস্তিত্ব রক্ষা এবং জনন সম্পাদন অর্থাৎ বংশবৃদ্ধির জন্য তারা আচরণের যে যে পরিবর্তন ঘটায় সেটাকেই আমরা বলতে পারি অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অর্থাৎ প্রকৃতিতে সমস্ত জীবই চায় বেঁচে থাকতে। এবার কোনো জীব কোনো একটা পরিস্থিতিতে হয়তো জন্মে গেছে। ফর এক্সাম্পল আমরা দেখি ফণী মনসা, সেই ফণী মনসা মরু অঞ্চলে জন্মে গেছে। কি দোষ করেছিল? কোনো দোষ করেনি, কিন্তু মরু অঞ্চলের গাছ যেহেতু, ওর মধ্যে কি বেশ কিছু অ্যাডাপ্টেশন এসছে। যদি ওই অভিযোজন না ঘটতো বা তার যদি আচরণের যে পরিবর্তনগুলো না ঘটতো, আচরণ মানে ইন দ্য সেন্স তার অঙ্গসংস্থানিক যদি পরিবর্তন না ঘটতো, তাহলে সেই ক্যাকটাস কিন্তু ক্যাকটাস বলে পৃথিবীতে থাকতোই না। অর্থাৎ ক্যাকটাস পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে যেত। কিন্তু অবলুপ্ত হয়নি। কেন হয়নি? কারণ সে ওই পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পেরেছে, ওই পরিস্থিতিতে সে অভিযোজিত হতে পেরেছে। অনেকের দেখবে বায়োলজি পড়তে ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তাহলে যাদের ভালো লাগে তাদের তো আর নতুন করে খাপ খাইয়ে নেওয়ার কিছু নেই। কিন্তু যাদের ভালো লাগে না তারা দুটো জিনিস করতে পারো, যে বায়োলজি কোনো দিন পড়বই না। আরেকটা কথা হচ্ছে যে যদি তুমি বায়োলজি পড়তে চাও বা বায়োলজি বুঝতে চাও, তাহলে তোমাকে বায়োলজিটাকে একটু খাপ খাইয়ে নিতে হবে। অর্থাৎ সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা ইংলিশ হতে পারে। যে কোনো সাবজেক্ট যদি তুমি চাও যে আমি ওই সাবজেক্টটা নিয়ে জানবো, তোমার প্রথম দিনই কিন্তু ভালো লেগে যাবে না। যদি ভালো না লাগে তোমাকে কি করতে হবে? খাপ খাইয়ে নিতে হবে, এবং খাপ খাইয়ে নিলেই দেখবে সেই বিষয়টা তোমার কাছে প্রিয় বিষয়ের দিকে চলে আসছে। তাহলে এই অভিযোজন বা অভিব্যক্তি বলতে আমরা বুঝলাম যে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে যখন কোনো একটা জীব খাপ খাইয়ে নিচ্ছে, কেন? তার বাঁচার তাগিদে, তখন সেটাকে আমরা বলছি অভিযোজন। এবং এই খাপ খাইয়ে নেওয়ার জন্য তার বেশ কিছু আচরণের পরিবর্তন ঘটছে, এবং এই যে আচরণ, সেই আচরণ বিভিন্ন রকমের হয়, বা আচরণ ইন দ্য সেন্স তার বিভিন্ন রকমের পরিবর্তন ঘটতে পারে। কি কি পরিবর্তন ঘটতে পারে অভিযোজনের জন্য? তার অঙ্গ সংস্থানিক, অর্থাৎ তার কোনো অঙ্গের পরিবর্তন ঘটতে পারে।
অর্থাৎ অঙ্গটা ছিল একরকম, কিন্তু সেই নির্দিষ্ট পরিবেশে খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজিত হওয়ার জন্য সেইটা চেঞ্জ হয়ে গেছে। 2 নাম্বার, তার শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটতে পারে। শারীরবৃত্তীয় মিন্স তার বিপাক ক্রিয়া রিলেটেড, অর্থাৎ তার শরীরের ভিতরের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটছে, যেমন বিপাক, যেমন রেচন, সেই বিপাক ক্রিয়াগুলোর কোনো পরিবর্তন ঘটতে পারে। এছাড়া আর একটা পরিবর্তন ঘটতে পারে, সেটা হচ্ছে আচরণ। যেমন কোনো একটা ছেলে প্রথম দিন স্কুলে গেছে, তারপরে সে স্কুলের মধ্যে খুব ভালো একটা, মানে সে স্কুলে গেলেই সে ভালো একটা অনুভূতি পায়, তার মানে তার যে অভিযোজনটা ঘটেছে সেটা আচরণের অভিযোজন ঘটেছে। তার কিন্তু অঙ্গের কোনো পরিবর্তন ঘটেনি, তার কিন্তু শরীরে বিপাক ক্রিয়ার কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু তার আচরণের পরিবর্তন ঘটেছে। সে যে স্কুলে গিয়ে ভয় পেত, সেই স্কুলে গিয়ে আর ভয় পাচ্ছে না। তার মানেটা কি? তার মানেই তার আচরণের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ অভিযোজন 3 ভাবে ঘটতে পারে। তার অঙ্গসংস্থানিক দিক থেকে তার অভিযোজন ঘটতে পারে, অর্থাৎ ইন দ্য সেন্স অভিযোজন ঘটার জন্য তার চেঞ্জ হতে পারে। কিসের চেঞ্জ হতে পারে? তার কোনো অঙ্গের চেঞ্জ হতে পারে, যেটাকে বলছি আমরা অঙ্গসংস্থানিক। তার শারীরবৃত্তীয় বা তার শারীরবৃত্তীয় ক্রিয়ার কোনো পরিবর্তন হতে পারে, এবং তার আচরণের কোনো পরিবর্তন হতে পারে। এখন আমরা এই যে 3 রকমের অভিযোজন ঘটছে, সেই 3 রকমের অভিযোজন নিয়ে আলোচনা করব। প্রথম, যে অঙ্গসংস্থানিক, অর্থাৎ এখানে কোনো জীবদেহের অঙ্গের পরিবর্তন ঘটবে। কেন পরিবর্তন ঘটবে? না, অঙ্গের পরিবর্তন ঘটছে এই কারণে সেই জীবটি যে নির্দিষ্ট পরিবেশে রয়েছে, সেই নির্দিষ্ট পরিবেশে যাতে সে বেঁচে থাকতে পারে। যেমন আমরা দেখতে পাই অঙ্গসংস্থানিক যে পরিবর্তন, যেমন আমরা দেখতে পাই ক্যাকটাসে। ক্যাকটাস যেমন, তুমি একটা ফণিমনসার উদাহরণই ভাবো। ফণিমনসা, সেই ফণিমনসা উদ্ভিদটা অ্যাকচুয়ালি মরু অঞ্চলের উদ্ভিদ। এবার এই মরু অঞ্চলে বেঁচে থাকার জন্য তার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, অঙ্গসংস্থানিক পরিবর্তন। যেমন তার পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ আমরা যে ফণিমনসা দেখি, সেই ফণিমনসার আমরা যে কাঁটাগুলো দেখি, সেই কাঁটাগুলো অ্যাকচুয়ালি সেইগুলি হচ্ছে তার পাতা। অর্থাৎ পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। কেন না, তারা অতিরিক্ত উষ্ণতায় জন্মায়। যদি পাতাগুলো পাতায় থেকে যায়, তাহলে অতিরিক্ত বাষ্পমোচনের ফলে সেই উদ্ভিদটা মারা যাবে। যাতে মারা না যায় সেই জন্য পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে। এবং আমরা যে একটা চ্যাপ্টা আকৃতির রসালো সবুজ বর্ণের অংশ দেখতে পাই, সেটা হচ্ছে কাণ্ড। এবং এই স্পেশাল টাইপের কাণ্ডটিকে বলা হয় ফাইলোক্ল্যাড। ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড বা পর্ণকাণ্ড। ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড কি না, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতার মতো রসালো সবুজ মিউসিলেজ যুক্ত কাণ্ড, যেটা ফণিমনসা বা ক্যাকটাসদের দেখা যায়, যেখানে অতিরিক্ত জল স্টোর করে রাখে মিউসিলেজের মাধ্যমে। ক্লিয়ার? এছাড়া আমরা অঙ্গসংস্থানিক আর পরিবর্তন কার দেখতে পাই? অঙ্গসংস্থানিক পরিবর্তন আমরা দেখতে পাই 2 নাম্বার, রুই মাছের পটকা। না, যদি আমরা কোনো একটা মাছকে অবজার্ভ করি, দেখতে পাবো মাছের মোট 7টি পাখনা রয়েছে। তার মধ্যে শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনা এই দুটো জোড়ায় থাকে। বাকি যেটা পৃষ্ঠ পাখনা, তারপরে হচ্ছে পায়ু পাখনা এবং লেজ বা পুচ্ছ পাখনা, সেগুলো একটি করে থাকে। এবং এই পাখনা কি করে মাছকে সন্তরণে সাহায্য করার সাথে সাথে মাছকে জলের উপরে নিচে ওঠানামা করতেও সাহায্য করে। তো সেই রকমই রুই মাছ বা যে কোনো একটা মাছের অবশ্যই পটকাযুক্ত মাছের পটকা থাকে। এবং সেই পটকার যদি আমরা দেখি, সেই পটকার 2টো প্রকোষ্ঠ থাকে। একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, আর পিছনের দিকে একটা প্রকোষ্ঠ থাকে, সেটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এবার এদের যে পটকা, সেই পটকার একদম অগ্রভাগে একটা গ্রন্থি থাকে, যেটাকে বলা হয় রেড গ্রন্থি। এই রেড গ্রন্থিতে যদি
গ্যাস উৎপন্ন হয় তাহলে কি হয়, পটকাটা ফুলে ওঠে, অর্থাৎ রেড গ্রন্থিটা ফুলে ওঠে। এবং এদের এই রেড গ্রন্থি আর এই পশ্চাৎ প্রকোষ্ঠ, অর্থাৎ আমরা যে অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝখানে একটা ভালভ থাকে। অগ্রপ্রকোষ্ঠের রেড গ্রন্থিতে যদি গ্যাস উৎপন্ন হয়, পটকাটা ফুলে ওঠে, তার ফলে কি হয়, মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায়। অর্থাৎ যেহেতু ভেতরে গ্যাস ঢুকে যাচ্ছে, তুমি দেখবে যে তুমি একটা টায়ারকে যদি জলের মধ্যে ফেলে দাও সে ডুবে যাবে, কিন্তু সেই টায়ারটাকে যদি টায়ারের ভিতরে একটা টিউব লাগিয়ে হাওয়া ভরে সেটাকে যদি জলে ফেলে দাও, দেখবে ভাসছে। কেন ভাসছে? তার কারণ ওই হাওয়ার জন্য ওর আপেক্ষিক গুরুত্বটা কমে যায়। একই রকমভাবে আমরা দেখতে পাই যে বেলুন, সেই বেলুন কিন্তু সাধারণত তুমি দেখবে কোনো বেলুনকে যদি তুমি হাওয়া না ভরো সে কিন্তু বাতাসে ভাসবে না, কিন্তু তুমি হাওয়া ভরে দাও বাতাসে ভাসছে। তার কারণ বাতাস কি করছে, সেই দেহটার আপেক্ষিক গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছে, এবং তার ফলে মাছ যখনই রেড গ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হয়, মাছ আস্তে আস্তে জলের ওপরে উঠে আসে। কেন উপরে উঠে আসতে পারছে? তার কারণ তার দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যাচ্ছে। আবার যখন প্রয়োজন হয়, পশ্চাৎ প্রকোষ্ঠে উপস্থিত একটি রক্তজালক থাকে যেটাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। সেই রেটিয়া মিরাবিলিয়া দ্বারা গ্যাসটা শোষিত হয়ে গেলে পটকাটা চুপসে যায় এবং তার ফলে মাছটা জলের নিচে চলে আসে। অর্থাৎ সে প্রয়োজন মতো দেহের আপেক্ষিক গুরুত্ব বাড়াতে এবং কমাতে পারে, এবং তার মাধ্যমে সে জলের ওপরে উঠতে এবং নামতে পারে। তো এরকমভাবে আমরা অঙ্গসংস্থানিক রুই মাছের ক্ষেত্রেও কিন্তু অভিযোজন দেখতে পাই। তাহলে আমরা অঙ্গসংস্থানিক দুটো জায়গায় অভিযোজন আমাদের সিলেবাসে রয়েছে, একটি হচ্ছে ক্যাকটাসের অভিযোজন, আর একটি হচ্ছে রুই মাছের পটকার অভিযোজন। এবং এছাড়া রুই মাছের আরও বেশ কিছু অভিযোজন দেখা যায়, যেমন তাদের স্পর্শরেখা থাকে যেটা জলের চাপটাকে বুঝতে সাহায্য করে। শারীরবৃত্তীয় অভিযোজনের আমাদের যে সিলেবাসে উদাহরণ রয়েছে, একটি হচ্ছে সুন্দরী গাছ, আর একটি হচ্ছে উট। প্রথমে আসি সুন্দরী গাছের কি আমরা শারীরবৃত্তীয় অভিযোজন দেখতে পাই। সুন্দরী গাছ আমরা জানি, সুন্দরী গাছ হচ্ছে একটি হ্যালোফাইট। হ্যালোফাইট মানে হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ যারা লবণাক্ত মাটিতে জন্মায়। আমরা দেখতে পাই সুন্দরবন গেলে তোমরা দেখতে পাবে যে প্রচুর পরিমাণে হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ রয়েছে, এবং এই হ্যালোফাইটস বা সুন্দরী গাছ এদের ক্ষেত্রে একটা স্পেশাল যে অভিযোজন ঘটে শারীরবৃত্তীয়, সেখানে আমরা দেখতে পাই নিউম্যাটোফোর। তার আগে আসি যে এদের শারীরবৃত্তীয় অভিযোজন দেখতে পাই কেন না, এরা যে মাটিতে জন্মাচ্ছে সেই মাটিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তার ফলে সেই মাটিতে প্রচুর পরিমাণে জল থাকলেও সেই জল উদ্ভিদ গ্রহণ করতে পারে না। তাহলে দেখো, জল রয়েছে কিন্তু সেই জল অতিরিক্ত লবণের উপস্থিতির জন্য উদ্ভিদ সেই জলকে গ্রহণ করতে পারছে না। সেই জন্য ওই অঞ্চলের মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। দেখো, শুষ্ক মৃত্তিকা মানে যে মাটিতে জল নেই। শুধু যদি বলা হয় শুষ্ক মৃত্তিকা, তার মানে সেই মাটিতে জল নেই। কিন্তু শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে বোঝায় যে মাটিতে জল আছে কিন্তু সেই জল কোনো কারণে, যেমন এখানে অতিরিক্ত লবণের উপস্থিতির জন্য, সেই জল কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারছে না। সেই জন্য এদেরকে বলা হয়, বা এই মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বা ফিজিওলজিক্যাল ড্রাই সয়েল। এখন এরা যে কর্দমাক্ত মাটিতে জন্মাচ্ছে সেই মাটিতে খুব একটা বেশি অক্সিজেন থাকে না। এবার উদ্ভিদের মূলের শ্বাসকার্যের জন্য, উদ্ভিদের মাটির নিচে যে মূল আছে সেই মূলের শ্বাসকার্যের জন্য তো অক্সিজেন লাগে। আমরা যেমন দেখি আমাদের মাটিতে যে গাছগুলো জন্মায় সেই মাটির নিচেও কিন্তু মাটির কণার ফাঁকে ফাঁকে গ্যাস রয়েছে, এবং সেই গ্যাসটাই গ্রহণ করে উদ্ভিদের মূল তার শ্বাসকার্যের জন্য। কিন্তু এরা যে মাটিতে জন্মাচ্ছে সেই মাটিতে মাটির কণার মধ্যে কোনো গ্যাপই থাকে না, এবং তার ভিতরে ভিতরে ওই লবণাক্ত জল ঢুকে থাকে। তার ফলে কি হয়, সেই উদ্ভিদগুলোর মূলের কিন্তু শ্বাসকার্য করতে বা শ্বসন করতে অসুবিধা হয়। এবং সেই জন্য এদের এই সুন্দরী গাছ বা এই ম্যানগ্রোভ উদ্ভিদদের আমরা দেখতে পাই এদের যে প্রধান মূল, সেই প্রধান মূলটা যেমন রয়েছে কিছু শাখা মূল অভিকর্ষের বিপরীত দিকে উঠে মাটির উপরে উঠে চলে আসে। কেন চলে আসছে? কারণ ওরা যে মাটিতে জন্মাচ্ছে সেই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম, এবং এই মাটির উপরে উঠে চলে আসার পর, এটা মনে করো উদ্ভিদটা
চলে আসার পর তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে এবং বাতাসে CO2 ছেড়ে দেয়। এবং এই ধরনের শাখামূলগুলোকে বলা হয় নিউম্যাটোফোর বা শ্বাসমূল। শ্বাসকার্যে সাহায্য করছে, সেই জন্য এদেরকে বলা হয় নিউম্যাটোফোর বা শ্বাসমূল। দেখো প্রধান মূলটা যেমন থাকার রয়েছে, কারণ প্রধান মূলটাও যদি উপরে উঠে চলে আসে গাছটাই তো উপরে পড়ে যাবে, তাই না? সেই জন্য কিছু শাখামূল অভিকর্ষের বিপরীতে চলে আসে। এবং এছাড়াও সুন্দরী গাছের ওই অঞ্চলে অভিযোজনের জন্য যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো হচ্ছে, যেমন ওদের কাণ্ডে কোষগুলোতে প্রচুর পরিমাণে ভ্যাকুয়াল থাকে এবং বড় বড় ভ্যাকুয়াল থাকার ফলে কি হয়, ওরা অনেকটা বেশি লবণ ওই ভ্যাকুয়ালের মধ্যে সঞ্চয় করতে পারে। এছাড়া ওদের পাতায় লবণ গ্রন্থি থাকে এবং সেই লবণ গ্রন্থিতে ওরা ওদের লবণ সঞ্চয় করে নেয়। যেগুলো দেহে ঢুকে যাচ্ছে লবণ, সেইগুলোকে ওরা পাতায় সঞ্চয় করছে এবং পাতাটাকে ঝরিয়ে দেওয়ার মাধ্যমে, অর্থাৎ যেটাকে আমরা বলি পত্রমোচন, সেই পত্রমোচন এবং বাকল মোচন অর্থাৎ ছাল মোচনের মাধ্যমে তারা ওই দেহের অতিরিক্ত লবণকে দেহ থেকে অপসারিত করে দেয়। তো এইভাবে কিন্তু তারা ওই শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় বা ম্যানগ্রোভ অরণ্য যেগুলো রয়েছে সেখানে ওরা খাপ খাইয়ে নিয়েছে বা অভিযোজিত হয়েছে। উটের আসি এবার, উটের কি কি অভিযোজন দেখতে পাই? উট হচ্ছে, আমরা জানি উটকে বলা হয় মরুভূমির জাহাজ, তাই না? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এবার তুমি ভাবো মরু অঞ্চলে তো আর যে সে টিকে থাকতে পারবে না। আমরা উটের দেহে যে যে অভিযোজনগুলো লক্ষ্য করি সেগুলি হচ্ছে, 1 নাম্বার, উট যেহেতু মরু অঞ্চলে জন্মাচ্ছে সেই জন্য উটের দেহে যাতে বাষ্পীভবন কম হয়, এরা তো বাষ্পমোচন করবে না, এদের বাষ্পীভবন হবে। বাষ্পীভবন মানে এদের দেহ থেকে আমরা দেখতে পাবো অতিরিক্ত জল অপসারিত হচ্ছে। এবং এই বাষ্পীভবনের হার কমানোর জন্য এদের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা অনেক কম থাকে এবং সারা দেহ পুরু লোম দ্বারা আবৃত থাকে। এবং এছাড়া এদের নাক দিয়ে যখন নিঃশ্বাসের মাধ্যমে যাতে জলীয় বাষ্প বেরিয়ে না যায়, সেই জন্য এরা যখন নিঃশ্বাস ত্যাগ করে সেই উষ্ণ নিঃশ্বাসকেও কিন্তু শীতল করে ত্যাগ করে এবং তার ফলে তারা দেহ থেকে জলটাকে অপসারিত হতে বাধা দেয়। 2 নাম্বার যে অভিযোজনটা দেখা যায় সেটি হচ্ছে, উট তার কুঁজের মধ্যে কিন্তু ফ্যাট সঞ্চয় করে রাখে এবং সেই ফ্যাটটাকে তারা প্রয়োজন মতো জারিত করে তারা জল উৎপন্ন করতে পারে। অর্থাৎ তারা যে কুঁজ আমরা দেখতে পাই উটের, সেই কুঁজে বেসিক্যালি ফ্যাট সঞ্চয় করে থাকে এবং যেটা বিপাক্রিয়ার মাধ্যমে সেই ফ্যাট থেকে কিন্তু তারা জল উৎপাদন করতে পারে। এছাড়া তাদের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো হচ্ছে, এরা একবারে 36 লিটার পর্যন্ত জল পান করতে পারে এবং সেই জন্য তাদের পাকস্থলীতে ওয়াটার স্যাকও থাকে জল স্টোর করে রাখার জন্য। তার ফলে তারা দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকতে পারে, তারা অনেকক্ষণ জলের অভাব সহ্য করতে পারে। এবং তাদের যদি আমরা আরবিসির কথা বলি বা লোহিত রক্তকণিকার কথা বলি, তাদের আরবিসির একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। যেমন জেনারেলি আমাদের আরবিসি বা মানবদেহের আরবিসি 150% প্রসারিত হতে পারে। এবার ধরো কোনো একটা উট অনেকক্ষণ জল খায়নি, তারপরে একবারে 36 লিটার জল খাচ্ছে, তাহলে তার রক্তের মধ্যে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে হুট করে এবং তার ফলে কিন্তু তার আরবিসি ফেটে যাওয়ার কথা। কিন্তু না, তাদের আরবিসি ফাটে না। কেন ফাটছে না? তার কারণ তারা তাদের আরবিসিকে 240% প্রসারিত করতে পারে এবং তাদের আরবিসি ক্ষুদ্রাকার হয়, ডিম্বাকৃতি হয় এবং নিউক্লিয়াসবিহীন হয়। এবং এর ফলে কি করতে পারে, তারা সেই আরবিসিগুলোকে তাদের রক্তচালক যদি মানে জলের অভাবে যদি একটু কুঞ্চিত হয়ে যায়, তার মধ্য দিয়ে কিন্তু সেই রক্তবাহের মধ্য দিয়ে কিন্তু তারা ওই আরবিসিকে প্রবাহিত করতে পারে। তাহলে তার মধ্যেও কিন্তু উটের মধ্যেও কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি যাতে সে সেই মরু অঞ্চলে খাপ খাওয়াতে পারে। নেক্সট যেটা আসি সেটা হচ্ছে আচরণগত অভিযোজন। এবং এই আচরণগত অভিযোজনের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাই, যেমন একটা হচ্ছে শিম্পাঞ্জির অভিযোজন, আর 2 নাম্বার হচ্ছে মৌমাছির অভিযোজন। শিম্পাঞ্জি আচরণগত অভিযোজন মানে এরা একটা নির্দিষ্ট আচরণ দেখায় একটা নির্দিষ্ট উদ্দীপনার পরিপ্রেক্ষিতে। ইন দ্য সেন্স, শিম্পাঞ্জিরা যখন তোমার কোনো খাদ্য গ্রহণ করতে যায় তখন তারা উই পোকার ঢিবি থেকে উই পোকা কীভাবে খাবে,
তাদের আচরণ কীভাবে ডেভেলপড হয়েছে দেখো না। তারা কোনো একটা গাছের ডালকে প্রথমে ভাঙে এবং সেই গাছের ডালের পাতাগুলোকে ছাড়িয়ে নেয়, তারপর সেই ডালটিকে উইপোকার ঢিবিতে ভরে দেয়। যখনই উইপোকার ঢিবিতে সেই ডালটিকে প্রবেশ করে, সেই ডাল বেয়ে উইপোকাগুলো বেরিয়ে আসে এবং তখন এরা মহা আনন্দে ওই উইপোকাগুলোকে ভক্ষণ করে। তাহলে দেখো তারা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কীরকম আচরণ করছে। এখানে কিন্তু তাদের কোনো অঙ্গসংস্থানিক পরিবর্তন করছে না, এখানে তাদের কোনো শারীরবৃত্ত পরিবর্তন করছে না, এখানে তাদের আচরণ চেঞ্জ করে দিচ্ছে যে কী করলে আমি এটাকে উইপোকাগুলোকে খেতে পাবো। এছাড়া তারা যখন বাদামের খোসা ছাড়ায়, তারা কি করে না হাতুড়ি এবং নিহাইয়ের মতো ব্যবহার। তুমি ভাবো এইগুলো শিম্পাঞ্জি ডেভেলপ করছে, এটা মানুষের কথা বলছি না। তাহলে শিম্পাঞ্জিদের কাছে যেটা আমাদের এক্সপেক্টেড নয়, কিন্তু তারা সেই পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য তারা তাদের বুদ্ধিকে কাজে লাগাচ্ছে। একই রকমভাবে তারা বিভিন্ন ভেষজ উদ্ভিদ গ্রহণ করে যাতে কোনো রোগ বালাই না হয়। যেমন অ্যাসপিলিয়া রুডিস নামক একটি ভেষজ উদ্ভিদ তারা তাদের রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করে থাকে। তো এরকম বিভিন্ন পরিবর্তন আমরা দেখতে পাই শিম্পাঞ্জির মধ্যে, যারা যাতে ওই অভিযোজিত হতে পারে, যাতে তারা প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে পারে। এবং একদম শেষ যে মৌমাছির অভিযোজন, সেখানে আমরা দেখতে পাই যে মৌমাছিরা মৌ নৃত্য করে। অর্থাৎ কি করে একজন অপরজনকে বলবে যে চলো ওই দিকে খাবারটি রয়েছে বা চলো কাছেই খাবারটি রয়েছে, আমাদের মুখ আছে আমরা বলে দিচ্ছি, ওরা বলবে কি করে? ওরা ডান্সের মাধ্যমে দেখায় যে না খাদ্যের উৎস কত দূরে মৌচাক থেকে এবং কোন দিকে, এবং সেই ডিরেকশন বা নাচটা হয় তারা সূর্যের সাপেক্ষে নাচটা করে। এবং সেই জন্য কর্মী মৌমাছিরা দু রকমের নাচ দেখায়। কর্মী মৌমাছিরা অন্যান্য মৌমাছিদের কি করে জানাবে যে মৌচাক এই দিকে, অর্থাৎ মৌচাকের ডান দিকে না বাঁ দিকে, তারা মৌ নৃত্য করে। মৌ নৃত্য কীরকম হয় না দু রকমের হয়। একটাকে বলা হয় চক্রাকার নৃত্য। সেখানে কি করে না মৌমাছিগুলো যদি মৌচাক থেকে খাদ্যের উৎসের সন্ধান যে দূরত্ব সেটা যদি 50 থেকে 75 মিটারের মধ্যে হয়, তারা চক্রাকার নৃত্য করে, অর্থাৎ গোল করে নাচে। গোল করে নাচতে 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 এগিয়ে যায় এবং তার ফলে অন্যান্য মৌমাছিরা বুঝতে পারে যে আচ্ছা চক্রাকার ডান্স হচ্ছে মানে খাদ্যের উৎস কাছেই, এবং যেভাবে ডান্স করছে তারা সেইভাবে ওই খাদ্যের উৎসের সন্ধানে চলে যায়। এই চক্রাকার নৃত্য ছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বলা হয় ওয়াগেল ডান্স বা ওয়াকটেলও বলে। এটা কীরকম না খাদ্যের উৎসের দূরত্ব যদি চাক থেকে 75 থেকে 100 মিটার বা তার বেশি হয়, তাহলে মৌমাছিগুলো ইংরেজি বর্ণমালার 8 বা বাংলার বর্ণমালার যদি আমরা 4 বলি তার মতো কিন্তু ডান্স করতে করতে এগিয়ে যায়। এবং এই যে 8-এর মতো ডান্স করছে, এই 8-এর মতো ডান্স করতে করতে যখন এগিয়ে যাচ্ছে, বাকি মৌমাছিরা বুঝতে পারে যে আচ্ছা মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব মোটামুটি এতটা দূরে, এবং কোন দিকে যাচ্ছে সেই পথ অনুসরণ করে তারা খাদ্যের যেটা উৎস সেখানে পৌঁছে যায়। তো এইভাবে কিন্তু তারা নিজেদেরকে অভিযোজিত করেছে। এবং তুমি দেখো এক একটা পরিবেশে এক একটা পরিপ্রেক্ষিতে তারা এক এক রকম আচরণ দেখায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা জীব অভিযোজিত হওয়ার জন্য কত রকমভাবে তারা অভিযোজিত হতে পারে। তারা অঙ্গসংস্থানিক অভিযোজিত হতে পারে, তারা শারীরবৃত্তীয়ভাবে অভিযোজিত হতে পারে, তারা আচরণগতভাবে অভিযোজিত হতে পারে। এবং উদ্দেশ্য একটাই, যাতে প্রকৃতির বুকে বেঁচে থাকতে পারে, যাতে প্রকৃতির বুকে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তাহলে আমরাই বা কেন অভিযোজিত হব না? আমরা যাদের বায়োলজি ভালো লাগে বা লাগে না, তারা কেন বায়োলজিতে মার্কসের ব্যাপারে বা বায়োলজিতে জানার ব্যাপারে আমরা অভিযোজিত হব না? অবশ্যই অভিযোজিত হব। বায়োলজি এমনভাবে করে জানবো না যাতে পরীক্ষার হলে কোনো প্রশ্ন তো দূরেই থাক, কোনো প্রতিকূল শক্তি আমাদের অভিযোজনকে আঘাত করতে পারবে না। এমনভাবে আমরা খাপ খাইয়ে নেব যে প্রকৃতির কোনো শক্তি এই খাপ খাইয়ে নেওয়াটা থেকে আমাদেরকে পরাভূত করতে পারবে না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইক করতে পারো, এবং হ্যাঁ যদি চ্যানেলে একদম নতুন হও সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ক্লাসে।